There are two separate incidents that have taken place in Bangladesh. At present, there is no direct evidence linking them. However, when viewed within the broader social and political context, particularly the recent rise in visible Islamic symbolisms and the growing enthusiasms for Islamic identity among a segment of society, especially one portion of the young people, they may be worth examining together as part of the same analytical frameworks. The first incident is the decisions to name four newly established companies after the first four Khalifas of Islam. আর্মি ব্রিগেডের মধ্যে চারটা নতুন কোম্পানি হয়েছে যেটা চারজন খলিফার নামে নাম করা হয়েছে। And the second is the increasing public display of white flags bearing the Kalima Shahadat, including their appearance in public spaces and the demonstrations. এখন প্রশ্নই আসতে পারে, বাংলাদেশ 80% থেকে 85-90% মানুষ এখানে মুসলিম। এখানে যদি রাস্তায়, ব্রিজে কিংবা প্রকাশ্যে কলেমার কোনো পতাকা ধারণ করা হয় বা মানুষ বহন করে বা মানুষ লাগায়, তাতে সমস্যাটা কোথায়? আসলে কোনো সমস্যা নেই, বরং এটা ইসলামের প্রতি এদেশের মানুষের সম্মানকে বাড়ায়। সমস্যাটা অন্য জায়গায়। প্রশ্নটা আসে যে কেন কলেমা লেখা ফ্ল্যাগ আমাদেরকে রাস্তায় লাগাতে হবে এবং এটা লাগায় আসলে আমরা কি এস্টাবলিশ করতে চাই? আমরা কি আমাদের ইসলাম, আমরা যে মুসলিম, আমরা ইসলামের প্রতি আমাদের যে ডিভোশন সেটা দেখাতে চাই? সেটা দেখানোর জন্য কি কলেমা সম্বলিত ফ্ল্যাগ বা পতাকা রাস্তায় দেখানোর দরকার আছে? আর দ্বিতীয় যে বিষয়টি, সেনাবাহিনীর মধ্যে চারজন খলিফার একসাথে নামকরণ খুবই সহজ বিষয়। আমরা হযরত শাহজালাল বিমানবন্দর নামকরণ করতে পারি, চার খলিফার নামে কেন করতে পারবো না? কিন্তু সমস্যাটা একটু অন্য জায়গায়। একই সাথে নতুন চারটা কোম্পানিজের চারজন খলিফা দিয়ে নামকরণ করাটা পিছনে কোনো বিশেষ আইডিয়ালিজমকে রিপ্রেজেন্ট করা বা পূর্ব অবস্থা অর্থাৎ স্ট্রাকচার সেটা ভিত্তিপ্রস্তর স্থাপন করা হোক বা না হোক, কিন্তু সন্দেহের একটা অবকাশ কিন্তু থেকেই যায়। নতুন ব্যাটালিয়নের চারটি কোম্পানির নাম হলো ইসলামের চার খলিফার নামে। ভারতের পেছন থেকে ধোঁয়া বেরোনো শুরু হয়ে গেছে। আসেন আগে বাংলাদেশের খবরটা দিয়ে শুরু করি। আমার দেশের সংবাদটা আমার ভালো লাগে আগে বলতে। যারা লাইভটায় পরে যোগ করবেন তারা প্রথম যে ব্যাটালিয়ন, সেই প্রথম ব্যাটালিয়নের 5টি কোম্পানি রয়েছে। অবদান রাখা 5 জন বীরশ্রেষ্ঠ বা শ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার নামে যারা সেনাবাহিনীর, তাদের নামে নামকরণ করা হয়েছে। জাহাঙ্গীর, এরকম আরো অনেকের নাম আছে। 5টি কোম্পানি প্রথম ব্যাটালিয়নের। সাম্প্রতিক নবগঠিত যে ব্যাটালিয়ন 2 বা 2 নম্বর যে ব্যাটালিয়ন আমাদের, সেই ব্যাটালিয়নের আরো 4টি নতুন কোম্পানি করা হয়েছে। ব্যাটালিয়নের 4টি কোম্পানি যাদের নামকরণ করা হয়েছে ইসলামের বা খোলাফায়ে রাশিদিনের 4 খলিফার নামে। একজন হযরত আবু বকর, সেটার নাম হলো আবু বকর কোম্পানি। দ্বিতীয় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই কোম্পানির নাম করা হয়েছে ওমর কোম্পানি। তৃতীয় হলেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে ওসমান কোম্পানি। এবং খোলাফায়ে রাশিদিনের শেষ যিনি খলিফা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে আলী কোম্পানি। এই প্রথম গত 54 বছরে স্বাধীন বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে এত বড় একটি উদ্যোগ বা নামকরণে এত বড় একটি পরিবর্তনে বাংলাদেশের মানুষ ব্যাপক খুশি হয়েছে। সাম্প্রতিক সময় আমাদের সেনাপ্রধান ওয়াকরুজ্জামান, তিনি হজ করে এসেছেন, তার মুখে কাঁচা পাকা দাড়ি দেখা যাচ্ছে। এটি বাংলাদেশের মানুষের হৃদয়ে আরো বেশি আশার আলো তৈরি করছে। মাসুম মাহমুদ বলতে চাচ্ছে যে এই ঘটনাটায় বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হয়েছে। কেন বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার হলো? খেলাফায়ে রাশিদিনের 4 খলিফার নামে কোম্পানিগুলো হলে বাংলাদেশের মানুষের ইসলামী মূল্যবোধ বা তাদের ইসলাম পালনের যে বন্দোবস্ত, আইন শৃঙ্খলা কিংবা অন্য যে কোনো কিছু কি পাল্টে যাবে? আমরা কি কোনো একটি অবস্থা থেকে আরেকটু ভালো উন্নতি অবস্থায় যাব? তাহলে এটাতে আশার কেন সঞ্চার হলো? যদি এই আশাটা করে থাকে বিকজ দ্য রিলেশনস উইথ ইন্ডিয়া অর টু কাউন্টার দ্য
Indian policy, we also have to adopt a kind of policy that is based on religious fundamentalisms or religious power structures. Then that will be a big mistake, a big blunder. বেশ কিছু যুবক পাকিস্তানের নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনে যোগ দিয়ে সেখানে পাকিস্তান সরকারের বিরুদ্ধে তারা যুদ্ধ করছে, সেগুলোর ব্যাপারে সরকার কিন্তু নীরব, শিথিলতা বা তাদের যে তৎপরতা আছে এই ধরনের নেটওয়ার্ক গুলোকে দমন করা, সেটাও কিন্তু দেখা যাচ্ছে না। আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ খবর, নজরদারি শিথিল, সক্রিয় হওয়ার চেষ্টা উগ্রপন্থীদের। সেখানে বলা হচ্ছে কেরানীগঞ্জের বিস্ফোরণের পরও শিথিল নজরদারি, জামিনে মুক্ত এবং পলাতক উগ্রপন্থীদের নতুন তৎপরতা নিয়ে নিরাপত্তা মহলে বাড়ছে উদ্বেগ। খেয়াল করেছেন যে গত কিছুদিন দেশের বিভিন্ন এলাকায়, প্রত্যন্ত এলাকায় যেখানে সমুদ্র আছে, ব্রিজ আছে, কালভার্ট আছে, সেখানকার সেতু বা ব্রিজের কলেমা লেখা সাদা কালো পতাকা, কালো সাদার মধ্যে কালো লেখা পতাকা ওড়ানো হয়েছে সারি সারি ভাবে। কারা লাগালো বোঝা যায় না, দেখলে মনে হবে আইএস এর পতাকার মতনই। এখন এটা ঠিক আইএস এর পতাকা কিনা আমি জানি না, তবে এই ধরনের যে তৎপরতা গুলো কারা করছে তার কোন সংগঠনের নাম নেই, কিন্তু টাঙানো হচ্ছে, লাগানো হচ্ছে এবং সেই সংখ্যাটা বাড়ছে। বহু জেলায় মিনিমাম 8 থেকে 10টা জেলায় এরকম খবর পাওয়া গেছে। তো সেই খবরটা অবশ্য প্রথম আলো নিয়ে আসে নাই, কিন্তু অন্যান্য গণমাধ্যম ইতিমধ্যে এটা প্রকাশ করেছে। সেখানে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কারা এর নেপথ্যে, কারা এইগুলি এই পতাকাগুলো ওড়াচ্ছে বা স্থাপন করছে সেগুলো তদন্ত করা হবে। কিন্তু খুব জোর তৎপরতা আছে, এই ঘটনায় সংশ্লিষ্ট কাউকে গ্রেপ্তার করা হয়েছে সে খবর কিন্তু পাওয়া যায়নি। কেন, কি উদ্দেশ্যে এই পতাকা গুলো লাগানো হচ্ছে সেটাও পরিষ্কার না। এর মধ্যে যে ঘটনা ঘটেছে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত ভবনের একাংশ, গত বছরের ডিসেম্বরে ঘটনা, যে 26শে ডিসেম্বর সকাল 10:30টার দিকে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে কেরানীগঞ্জের হাসনাবাদ হাউজিং এলাকার একটি বাড়ি। উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার নামের বাড়িটি ভাড়া নেওয়া হয়েছিল। বিস্ফোরণের তীব্রতায় বাড়িটির চারপাশের দেওয়াল এবং ছাদের একাংশ ধসে পড়ে। পরে ওই বাড়ি থেকে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করে পুলিশ। এর মধ্যে ছিল হাইড্রোজেন পার অক্সাইড, অ্যাসিটন, নাইট্রিক অ্যাসিড এবং প্রায় 400 লিটার তরল রাসায়নিক। এছাড়া কালো প্লাস্টিকে মোড়ানো 9টি তাজা বোমাও উদ্ধার করা হয়। ঘটনায় উম্মুল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার পরিচালক শেখ আল আমিন সহ 17 জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা আইএস মতাদর্শী উগ্রপন্থী সংগঠন বা 90 জিএমবির সদস্য। তাদের মধ্যে শেখ আল আমিন, ওলিউল্লাহ জনি এবং শাহিন ওরফে আবু বকর অতীতেও উগ্রবাদী তৎপরতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়। এই যে ঘটনাটা একটা যখন ঘটে একটা জায়গায়, তার মানে বোঝা যায় যে এরা এক জায়গায়, এদের একটা চেইন আছে। ঘটনাকে নানাভাবে এক্সপ্লেইন করা যায়, নানাভাবে এটাকে বর্ণনা করা যায়। দিস ক্যান বি ইন্টারপ্রেটেড ইন মাল্টিপল ওয়েজ, বাট ফার্স্ট two interpretation however are particularly significant because the first can be described as simply symbolic gestures intended to honor Islam and pay tributes to its historical leaders. And under these interpretations, the naming of the 4 companies of Bangladesh military after the first 4 caliphs and the public display of white flags bearing the kalima are expression of religious respects and cultural identity without implying a broader political object, and that is harmless. কিন্তু বিষয়টা কি আসলে তাই? আচ্ছা, second interpretation is more crucial and more alarming because the second interpretation is consequential. If these events are not isolated but rather part of the coordinated effort rooted in particular visions of the state, political ideology or legal order, অর্থাৎ রাষ্ট্র পরিচালনার মূল নীতি বা পাওয়ার স্ট্রাকচার পাল্টে ফেলা, ইসলামকে রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে ঢুকিয়ে ফেলা চেষ্টা করা, অথবা ইসলামিক আইডিওলজিকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করতে চাওয়া, যেগুলা ইসলামিক কান্ট্রিগুলোতে হয়, ইরানে হয়েছে, পাকিস্তানে একসময় হয়েছিল,
ভুট্টোর মৃত্যুর পরে পাকিস্তানে শরিয়া আইন দ্বারা পরিচালনা করা হতো এবং সেটার ফলাফল এখনো পর্যন্ত পাকিস্তান ভোগ করছে। তাদের দেশে বেসিক গণতান্ত্রিক গড়েই ওঠে। And এইভাবে যদি আমরা ব্যাখ্যা করি তাহলে দে কুড রিপ্রেজেন্ট আর্লি ইন্ডিকেশনস অফ এ ব্রডার ইনস্টিটিউশন আর আইডিওলজিক্যাল ট্রান্সফরমেশনস। In that case, the significance of these events would even beyond symbolisms. They would warrant close scrutiny because changes in state symbolisms and political cultures, public expectations and directions of governance. এখানে সবথেকে বেশি উল্লেখযোগ্য যে ইন্ডিয়া যে পলিটিক্যাল কালচার অথবা তাদের যে বর্তমান পলিটিক্যাল প্র্যাকটিস বেসড অন the repressions of the religious minority, অর্থাৎ রিলিজিয়াস মাইনরিটি গ্রুপকে দমন করার মাধ্যমে তাদের যে পপুলিস্ট পলিটিক্স তারা যেটা তৈরি করে সংখ্যালঘু মুসলিম সমাজকে দমন করে সংখ্যাগুরু হিন্দু সমাজের মন জয় করা, অবশ্যই একটা অ্যালার্মিং জিনিস। এখন আমরা যদি সেটাকে কাউন্টার করতে যাই, আমরা ইসলামকে ব্যবহার করা শুরু করি, দ্যাট উইল বি এ ডিজাস্টার দ্যাট উইল ব্রিং বাংলাদেশ অন দ্য ব্রিঙ্ক অফ রুইন, কোনো সন্দেহ নাই। কারণ ভারত যে কাজটা করতেছে অন্যায়। এত বড় একটা গণতান্ত্রিক দেশ হওয়ার পরও তারা ধর্মীয় উন্মাদনা তৈরি করেছে, স্টেট ওরিয়েন্টেড ধর্মীয় উন্মাদনা এবং ধর্মবিদ্বেষ। আমরা সেটাকে কাউন্টার করতে যে যদি আবার ইসলামকে এখানে টেনে নিয়ে আসি, যেটা পাকিস্তান করে, পাকিস্তান যখন ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করে কিংবা কোনো একটি পলিসি মেক করে তখন তারা ওটাকে জিহাদ নামে ডাকে। এটাতে যেটা হয় সেটা দুই দলই তখন একে অপরের সাথে আসলে যুদ্ধ করতে, লড়াই করতে কিংবা ক্ষতি করতে সুযোগটা বেশি পেয়ে যায়। দেয়ার ইজ অনলি ওয়ান ওয়ে টু ফাইট, টু কাউন্টার, to check Indian Hindutva. That is not by using Islam. That is by establishing rule of law, good governance, and a free and transparent democratic structure. Only that way can resist India from what it is doing at present. কোম্পানির নামকরণ করা হয়েছে ইসলামের প্রথম 4 খলিফার নামে। এগুলো হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোম্পানি। অফিসার ক্যাডেটদের জন্য যুগান্তকারী পদক্ষেপ নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। নিজস্ব সূত্র থেকে প্রাপ্ত তথ্য নিশ্চিত করেছে যে দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়নের অধীনে ভবিষ্যতে আরও 2টি পূর্ণাঙ্গ নারী কোম্পানি যুক্ত করার সুনির্দিষ্ট প্রস্তাবনা দেওয়া হয়েছে। নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুযোগ্য কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং স্ত্রী হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই কোম্পানি দুটির নামকরণের প্রস্তাব সেনা সদরে বিবেচনাধীন রয়েছে। একটি স্বাধীন দেশের সামরিক বাহিনীর ভেতরে এমন সুশৃঙ্খল এবং ঐতিহ্যবাহী নামকরণের প্রক্রিয়া সম্পূর্ণ তাদের নিজস্ব এখতিয়ার। কিন্তু অত্যন্ত বিস্ময়করভাবে এই সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রশাসনিক বিষয়টিকে কেন্দ্র করে ভারতের একাধিক মূলধারার সংবাদ মাধ্যম ভিত্তিহীন সংবাদ পরিবেশন শুরু করেছে। তারা বাংলাদেশ সেনাবাহিনীর এই পদক্ষেপকে সরাসরি সশস্ত্র বাহিনীর ইসলামীকরণ হিসেবে আখ্যা দিয়ে অত্যন্ত আক্রমণাত্মক প্রতিবেদন প্রকাশ করছে। ভারতীয় গণমাধ্যম নবভারত টাইমস তাদের একটি খবরের শিরোনামে লিখেছে, বাংলাদেশ আর্মিজ জেনারেল জামান ফর্মিং অ্যান ইসলামিক আর্মি ফর বাংলাদেশ, আ কোম্পানি নেম আফটার প্রফেটস ফার্স্ট ফর খলিফস। এর পাশাপাশি নর্থ ইস্ট নিউজ নামের আরেকটি ভারতীয় ওয়েবসাইট তাদের মূল শিরোনাম করেছে, বাংলাদেশ আর্মিজ নিউ ব্যাটালিয়নস হ্যাজ ওমর, আবু বকর, আলী অ্যান্ড ওসমান কোম্পানিজ। এই প্রতিবেদনের ভেতরে অত্যন্ত সুকৌশলে মন্তব্য করা হয়েছে, ইসলামের 4 খলিফার নামে কোম্পানির নামকরণ করা বাংলাদেশ সেনাবাহিনীর র্যাঙ্ক এবং ফাইলের ভেতরে ক্রমবর্ধমান ইসলামীকরণের একটি স্পষ্ট সংকেত। প্রতিবেশী একটি স্বাধীন দেশের সেনাবাহিনী নিজস্ব সিদ্ধান্ত নিয়ে ভারতীয় গণমাধ্যমের এমন বিষোদগার এবং অযাচিত হস্তক্ষেপ তাদের চরম আগ্রাসী মানসিকতারই নগ্ন প্রকাশ। সামরিক বাহিনীর ইউনিটের নামকরণে নিজস্ব বা সাংস্কৃতিক ঐতিহ্যের ব্যবহার পুরো বিশ্বেই একটি স্বীকৃত পদ্ধতি, অথচ বাংলাদেশ সেনাবাহিনীর বেলায় ভারতকে নেতিবাচক রূপ দেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। প্রশ্ন তোলার নৈতিক অধিকার ভারতীয় গণমাধ্যমের সম্পূর্ণ অনুপস্থিত। ভারতীয় সামরিক বাহিনীর বৃহত্তর ফরমেশন বা কোরগুলোর নামকরণের দিকে দৃষ্টি দিলে তাদের এই দ্বিচারিতা আরও ভয়াবহভাবে উন্মোচিত হয়। ভারতীয় সেনাবাহিনীর 17 নম্বর কোর আনুষ্ঠানিকভাবে ব্রহ্মাস্ত্র কোর নামে পরিচিত। হিন্দু পুরাণ এবং মহাভারত অনুযায়ী ব্রহ্মাস্ত্র হচ্ছে দেবতা ব্রহ্মা প্রদত্ত সবচেয়ে শক্তিশালী দিব্যাস্ত্র। সামরিক শক্তির সর্বোচ্চ প্রতীক হিসেবেই তারা এই কোরটি পরিচালনা করে। তাদের 21 নম্বর কোরকে বলা হয় সুদর্শন চক্র কোর। হিন্দু ধর্মের সুদর্শন চক্র হল বিষ্ণু এবং তার অবতার কৃষ্ণের ঐশ্বরিক অস্ত্র, যা অশুভ শক্তি বিনাশের প্রতীক হিসেবে সমাদৃত। এই বক্তব্যটা ঠিক। ইন্ডিয়ার কোনো নৈতিক অধিকার নাই বাংলাদেশের নামকরণ নিয়ে কথা বলার, এর মধ্যে কোনো সন্দেহ নাই।
কারণ ইন্ডিয়া স্টেট ওরিয়েন্টেড একটা উগ্রবাদী রাষ্ট্র, যাদের সরকারে থাকা মন্ত্রী নেতা থেকে শুরু করে সরকারের বিভিন্ন পর্যায়ের মানুষ একটি ধর্মের মানুষকে তুচ্ছতাচ্ছিল্য শুধু করে না, তাদেরকে দেশ থেকে বের করে দিতে চায়, তাদের ফান্ডামেন্টাল রাইটস থেকে বঞ্চিত করে। সেই দেশের কোনো অধিকার নাই। কিন্তু আমরা যদি সেই ভারতের পলিসিরই আরেকটা ডুপ্লিকেট কপি বাংলাদেশে বানায় ভারতের বিরুদ্ধে অবস্থান নিতে চাই বা যুদ্ধ করতে চাই, তাহলে আমাদের অবস্থানটা কি ইন্ডিয়া থেকে আর উন্নত হবে? আমরা কি ইসলাম ধর্মকে ব্যবহার করে মহান উন্নত কোন একটা ব্যবস্থা চালু করতে পারবো? ধর্ম ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা আর গণতন্ত্র দুইটা সম্পূর্ণ আলাদা জিনিস। ইসলামিক রাষ্ট্রের মাধ্যমে একটি আধুনিক রাষ্ট্র ব্যবস্থা যেটা নাগরিক ভিত্তিক হবে, কোনো নামের উপরে ভিত্তি করে হবে না, সেটা কখনো প্রতিষ্ঠা করা সম্ভব না। ইসলামের মধ্যে গণতন্ত্র আছে, বৈষম্যহীনতাও আছে, কিন্তু থাকার পরেও আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যে নাগরিককে মর্যাদা দেওয়া হয় অথবা নাগরিক ভিত্তিক যে রাষ্ট্র ব্যবস্থার কথা বলা হয়, সেটা শুধু ইসলাম না, কোনো একক আইডিয়ালিজমকে ব্যবহার করে, whether it is any religions or any ideology or any new theory, none can be work in a political state. আমরা যখন এটা করতে যাব তখন সাংঘর্ষিক হবে এবং আলটিমেটলি সেটা কিছু ব্যক্তির বা কিছু মানুষের ক্ষমতার পথকে সুদৃঢ় করে দেবে। 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময় যুদ্ধক্ষেত্রকে একাধিক সেক্টরে ভাগ করার পাশাপাশি বেশ কিছু বিশেষ ফোর্স গঠিত হয়েছিল, যার মধ্যে প্রধান তিনটি ছিল 3 জন বীর প্রতীক উত্তম অফিসারের নামে: জি ফোর্সেস মেজর জিয়াউর রহমান, কে ফোর্সেস মেজর খালিদ মোশাররফ এবং এস ফোর্সেস মেজর কে এম শফিউল্লাহ। পরবর্তীতে সেক্টর কমান্ডার ও অফিসারদের কেন্দ্র করে এই যে নামকরণের সংস্কৃতি, তা যুদ্ধের প্রয়োজনে সাময়িক সুবিধা দিলেও স্বাধীন বাংলাদেশে এর ফল হয়েছিল অত্যন্ত সুদূর প্রসারী ও জটিল। ব্যক্তি নেতৃত্বের বড় হয়ে ওঠা, পার্সোনালিটি কাল্ট। ইতিহাসবিদদের মতে এই নামকরণের ফলে সেনাবাহিনীর প্রাতিষ্ঠানিক পরিচয়ের চেয়ে নির্দিষ্ট অফিসারের ব্যক্তিগত কারিশমা ও নেতৃত্ব জওয়ানদের কাছে বড় হয়ে ওঠে। সেনারা রাষ্ট্রের চেয়ে ওই নির্দিষ্ট কমান্ডারের প্রতি বেশি অনুগত হয়ে পড়ে। অভ্যন্তরীণ ক্ষমতা রাজনীতি, ইন্টারনাল পাওয়ার পলিটিক্স, স্বাধীনতার পর এই ব্যক্তিকেন্দ্রিক অনুগত্য সামরিক বাহিনীর ভেতর মারাত্মক উপদল বা গ্রুপিং, ফ্যাকশনালিজম তৈরি করে। কার ফোর্স বেশি অবদান রেখেছে, কে বেশি শক্তিশালী, এই মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব চেইন অব কমান্ডকে দুর্বল করে দেয়। সুদূরপ্রসারী পরিণতি। এই অভ্যন্তরীণ বিভাজনের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটে 1975 থেকে 1981 সালের মধ্যবর্তী সময়ে, যখন একের পর এক সামরিক অভ্যুত্থান, মিলিটারি কু এবং পাল্টা অভ্যুত্থানে দেশ বিপর্যস্ত হয়। 1971 এর সেই ফোর্সের দ্বান্দ্বিক মানসিকতা স্বাধীন বাংলাদেশের সামরিক ও রাজনৈতিক স্থিতিশীলতাকে দীর্ঘ সময় ভুগিয়েছে। এবার আসা যাক বর্তমান সময়ের ঘটনায়, যেখানে হঠাৎ করে একসঙ্গে 4টি কোম্পানির নাম 4 খলিফার নামে রাখা হচ্ছে, সাদা পতাকা ব্যবহার করা হচ্ছে। এটি কি শুধুই ইসলামের প্রতি সম্মান প্রদর্শন? যদি তাই হতো, তবে ইসলামের অসংখ্য প্রতীকের মধ্য থেকে বেছে বেছে ঠিক 4 জন খলিফা এবং একটি নির্দিষ্ট রাজনৈতিক শক্তির প্রতীকী রূপ কেন একসাথে আনা হলো? শুধুই সম্মান প্রদর্শন নয়। যদি উদ্দেশ্য কেবলই শ্রদ্ধা হতো, তবে যেকোনো একটি বা দুটি নাম বা সাধারণ ধর্মীয় প্রতীক ব্যবহার করা যেত। কিন্তু সুনির্দিষ্টভাবে 4টি স্তম্ভ, 4 কোম্পানি সমান 4 খলিফা তৈরি করা এ পতাকার কালচার চালু করার মানে হলো এখানে একটি নতুন আদর্শিক ক্ষমতা কাঠামো, নিউ পাওয়ার স্ট্রাকচার তৈরির চেষ্টা চলছে। রাষ্ট্রের ভেতরে একটি সমান্তরাল ধর্মীয় রাজনৈতিক শক্তির উত্থান। কেন এটি গণতন্ত্রের জন্য শুভ লক্ষণ নয়? ক্ষমতা কাঠামোকে চ্যালেঞ্জ করা বা বদলে ফেলা, প্রিকন্ডিশন টু অল্টার দ্য পাওয়ার স্ট্রাকচার। ধর্মীয় পবিত্রতার আড়ালে জবাবদিহিতা লোপ। 4 খলিফার নাম ব্যবহারের মাধ্যমে এই কোম্পানিগুলো নিজেদের চারপাশে একটি অলৌকিক বা ধর্মীয় পবিত্রতার বলয় তৈরি করে। গণতন্ত্রে যে কোনো প্রতিষ্ঠানের ভুল ত্রুটি নিয়ে সমালোচনা করা যায়, কিন্তু যখন কোনো অর্থনৈতিক বা সামাজিক শক্তি নিজেকে খলিফাদের প্রতীকে সাজায়, তখন তার সমালোচনা করা সাধারণ মানুষের জন্য কঠিন হয়ে পড়ে। সমালোচনাকে ধর্মের ওপর আঘাত হিসেবে প্রচার করা সহজ হয়। গণতান্ত্রিক মনস্তত্ত্বের বিপরীত, গণতন্ত্র চলে বহুত্ববাদ, প্লুরালিজম এবং জনগণের সম্মতিতে। অন্যদিকে এই ধরনের সুনির্দিষ্ট প্রতীকী গ্রুপগুলো নিজেদের ভেতরে একটি অনুগত রেজিমেন্ট তৈরি করে,
যেমনটা সেনাবাহিনীতে হয়। এই উগ্র বা অন্ধ অনুগত্য সমাজকে খোলামেলা আলোচনার পথ বন্ধ করে একনায়কতান্ত্রিক বা খিলাফত ঘরানার মনস্তত্ত্বের দিকে ঠেলে দেয়। 1971 সালে সেনাবাহিনীর ভেতরে নির্দিষ্ট অফিসারের নামে ফোর্সের নামকরণ যেভাবে ক্ষমতার ব্যক্তিগত মেরুকরণ ঘটিয়েছিল, ঠিক একইভাবে আজ ধর্মীয় প্রতীকের 4 কোম্পানি, নির্দিষ্ট দাড়ি, সাদা পতাকা, সমাজের ভেতরে একটি সমান্তরাল, অনুগত ও উগ্র ক্ষমতা বলয়